আমার শরীরের উপরে আবিদের কোনো চাহিদা ছিল না, কিন্তু আমার যে বিয়ে ঠিক হয়েছে সেই তারপরে ভালোবাসার উপহার হিসেবে আবিদ আমার কাছে 24 ঘন্টা চেয়েছে। মানে এক রাত এবং একদিন, সেই 24 ঘন্টা তার কাছে আমাকে বিলিয়ে দিতে হবে। তার ইচ্ছা মতো আমার সময় কাটাতে হবে। কোন পরীক্ষার মাঝে পড়ে গেলাম জানি না, যেহেতু আমার কারণে আবিদ আমাকে হারিয়ে ফেলতে চলেছে, তাই যেভাবেই হোক আমি আবিদের চাওয়াটা পূরণ করব। যদিও আমার দৃঢ় বিশ্বাস আছে আবিদ কখনোই আমার ক্ষতি করবে না। আবিদের দেওয়া গোলাপি রঙের শাড়িটা পরেছি আজ, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর কপালে ছোট্ট একটা কালো টিপ দিয়েছি। আবিদের সাথে আমার দেখা হয়েছে মাত্র 5 বার, তার মধ্যে একবারই আমি শাড়ি পরে ওর সামনে গেছি, তাও আবার বছর খানেক আগের কথা। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি কখন 3টা বাজবে, কারণ আবিদ আমাকে বলেছে আমার বাসার সামনে জাস্ট 3টায় আসবে। এখন বাজে 1:45, এখনো অনেকটা সময় আছে। তবুও আগে থেকেই আমি রেডি হয়েছি। আমার ছোট খালাকে বলেছি বান্ধবীর বাসায় যাব, আর আব্বু আম্মু বিয়ের দাওয়াত দিতে গ্রামের বাড়িতে গেছে। সেই সুবাদে আজ আমি বাসা থেকে বের হতে পারবো। আর তাছাড়া বাবা মায়ের পছন্দ মতেই বিয়ে করে নিচ্ছি, কোনো ধরনের অনিচ্ছা প্রকাশ করিনি। তাই তাদের কোনো সন্দেহ বা ভয় কিছুই নেই। সব সময় বাবা মায়ের কথা মতোই চলেছি। আমার বিয়েটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের সাথে, মানে ছোট খালার ছেলে। তাকে বলেই আজ বের হচ্ছি। যেহেতু তাকে বলেই পারমিশন নিচ্ছি, সেহেতু কোনো ধরনের ঝামেলা হবে না। ছোট খালা আমাকে অনেক ভালোবাসে, তার মেয়ের মতোই দেখে আসছেন সব সময়। আমার বাবা মায়ের কাছে তার একটাই আবদার, তার ছেলের বউ বানাবে আমাকে। এটাও বলে রেখেছেন স্কুল লেভেলে যখন পড়ি। যদিও আমার বাবা মা ছোট খালার কাছে ঋণী, মুখ ফুটে বলতে পারিনি কিছু। আমি রায়ান ভাইকে দেখেছি সেই ছোটবেলায়, তারপরে আর দেখিনি। কিন্তু যখন থেকে আমি জেনেছি ছোট খালা তার পুত্রবধূ বানাবে আমাকে, কেন যেন তার প্রতি ভালোবাসা আগের মতো নেই। সত্যি বলতে তার মাঝে আর খালা ছাপ দেখতে পাইনি। অথচ আমার ফুপুরা আমাদের ভালো চোখে দেখে না, তবুও কেন যেন তাদের প্রতি ভালোবাসা বেড়ে গেল। আমার জন্মের সময় আমার মা নাকি মৃত্যুর পথযাত্রী ছিলেন, কিন্তু ছোট খালা মাকে রিস্ক নিয়ে 2বার রক্ত দিয়েছেন। রক্ত একসাথে 2বার ডোনেট করলে নাকি জীবনের মারাত্মক ঝুঁকি থাকে, তবুও তিনি রক্ত দিয়েছেন আমার মাকে। সেই থেকে আমার ছোট খালার চাওয়ার কাছে আমার বাবা সব সময় প্রস্তুত। ও হ্যাঁ, কি যেন বলছিলাম, রায়ান ভাইকে সেই ছোটবেলার পরে আর দেখিনি। রায়ান ভাইয়ের বাবা বেঁচে নেই, আমার জন্মের আগেই খালুজান মারা গেছেন। আমার ছোটবেলায় মাঝে মধ্যে আমাদের বাসায় আসতেন, কিন্তু ছোট খালা অন্য শহরে চাকরি পাওয়ার পরে আর আসেনি। এরপরে যখন একটু বড় হয় রায়ান ভাই বিদেশে চলে যান। বিদেশে যাওয়ার পরে ছোট খালা আমার আব্বা মাকে বলেন আমাকে তার ছেলের বউ বানাবেন। রায়ান ভাই সেই দেশের বাইরে চলে গেছেন, আর দেশে আসেননি। মাঝে মধ্যে ছোট খালা কয়েক মাস করে থেকে আসেন। অনেকবার আমার সাথে কথা বলতে চেয়েছেন রায়ান ভাই, কিন্তু আমার কেন যেন লজ্জা পাচ্ছিল, তাই তার সাথে কথাও হয়নি। রায়ান ভাইও লাজুক টাইপের, তিনিও তেমন চায়নি কথা বলতে। আমার এই যে সকল কসমেটিক্স, হাতের দামি মোবাইল, সবই রায়ান ভাইয়ের দেওয়া। মানে ছোট খালা ভাইয়ের কাছে যেতেন আর এগুলো নিয়ে আসতেন। আর আবিদ, হা হা, আবিদের সাথে পরিচয় কাকতালীয় ভাবে। মাঝে মধ্যে ভাবলে ঠোঁটের কোণে হাসি পায়। সিনেমাটিক ধাক্কা যাকে বলে আর কি। আমার বান্ধবীর বড় বোনের বিয়েতে গিয়ে আবিদের সাথে পরিচয়। হোঁচট খেয়ে আবিদের গায়ের উপরে পড়ে যায়। এ কারণেই হয়তো ওর সাথে আমার প্রেমটা হয়েছে। আবিদের কথা না হয় পরে এক সময় বলবো। 3টা বেজে গেছে, এখনই নিচে নামতে হবে। আবিদ মেসেজ দিয়ে জানিয়ে দিল আমার বাসার সামনে স্কুল গেটে অপেক্ষা করতে। আমি মিনিট 5 অপেক্ষা করলাম, এরই মধ্যে আবিদ চলে আসলো। ওর গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পরে ব্রেক কষে আবিদ বলল সামনে বসতে। আমি সামনে বসতে কিছুটা আইনিস ফিল করলাম। তবুও সামনে গেলাম, বা সাইডের কাজল লেপ্টে আছে। দেখলে কিভাবে? লুকিং গ্লাসে। এরই মধ্যে এত নজর। বিয়ের তারিখ ঠিক হয়েছে? হ্যাঁ, আগামী মাসের 7 তারিখ। আর মাত্র 11 দিন আছে। হ্যাঁ। পানির বোতলের মুখটা খুলে দাও তো, তৃষ্ণা পেয়েছে। লং ড্রাইভ করে এসেছো? হ্যাঁ, চিটাগাং থেকে এসেছি। সামনে গিয়ে ফ্রেশ হয়ে নাও। না, ঠিক আছে। কোথায় যাচ্ছি? চিটাগাং। এত দূর? হ্যাঁ, কাল ফিরতে পারবো। হয়তো। হয়তো মানে? পারবো ফিরতে ভেবে বলছো? হ্যাঁ। কিছুক্ষণ পরে আবিদ আর আমি নামলাম। বুঝতে পেরেছি আবিদের ক্ষুধা পেয়েছে। রেস্টুরেন্টে গিয়ে আবিদের একার জন্য খাবার অর্ডার দিলাম। আমি খেয়েই বের হয়েছি, তাই ক্ষুধা লাগেনি। আমি লক্ষ্য করলাম আবিদ কিছুটা নিশ্চুপ, অন্য মনস্ক হয়ে তাকিয়ে আছে। খাবার সামনে, আমি আবিদের পাশে গিয়ে বসলাম।
আর খাবার ওর মুখে পুরে দিলাম। মাথা নিচু করে খাচ্ছে। হঠাৎ করে বলে উঠলো, খুবই সুন্দর লাগছে। আমি আবারও তোমার প্রেমে পড়ে গেলাম। কিন্তু প্রেমে পড়ার আগেই যে তোমাকে হারিয়ে ফেলতে চলেছি। কোনো কথা নয়, চুপচাপ খাও। খাচ্ছি, গলা থেকে নামছে না। খাইতে দিচ্ছি তো। যাচ্ছি না চিটাগাং, এই শহরের আশেপাশেই থাকবো। তাল পাকিয়ে ফেলেছো? কি সব আবোল তাবোল বলছো? 4 তারিখ ফ্লাইট মানে? অস্ট্রেলিয়া যাচ্ছি, আপুর কাছে ফিরবো না। অভিমান জমিয়ে না, ভালোবাসাকে উপহার দিয়ে ঠিক বুঝলাম না। এই দেশটাকে আমার ভালোবাসাকে দিয়ে যাচ্ছি। ও চলো, আর খাবো না। লং ড্রাইভ। ঘুমিয়ে পড়েছি আমি। আবিদ ডাক দিয়ে উঠালো। আমি তাকিয়ে দেখি অন্ধকার রাত। সময় রাত 9:30। আবিদকে জিজ্ঞেস করলাম কোথায় এসেছি আমরা। আমাকে বলল ওর মামাবাড়ির এলাকায়। গাড়ি থেকে নেমে ওর সাথে একটু পথ হাঁটলাম। আমি লক্ষ্য করলাম আবিদ আমার হাতটা ধরে আছে। আবিদের সাথে হাঁটলাম। কলিং বেল বাজতেই একজন ভদ্র মহিলা দরজা খুলে দিলেন। খোলার সাথে সাথে বলল, আমার আম্মা যান। পায়ে সালাম করে নিলাম। কিন্তু আমি লক্ষ্য করলাম সে ঠায় দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে ঢুকে আবিদ ওর মায়ের হাত ধরে মেঝেতে নিয়ে সোফায় বসালেন। বসিয়ে বলল, আম্মা কথা এসেছে, তুমি বলেছিলে কথাকে নিয়ে আসতে। কথা মা আসছে কই, আমার পাশে বসতে বল। তার মানে আবিদের আম্মা চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। চোখে দেখতে পায় না। আমার কিছুটা কান্না পেল। আমি আবিদের আম্মার পাশে গিয়ে হাতটা ধরে বললাম, জি আম্মা, আমি বসেছি আপনার পাশে। মা, কথা জানো, সেই কবেই আবিদকে বলেছি তোমাকে আমার কাছে নিয়ে আসতে। তার আজ হলো তোমাকে আমার কাছে নিয়ে আসার। আমি চুপচাপ হয়ে আছি। তিনি আবারও বললেন, আচ্ছা মা, অনেক দূর থেকেই মনে হয় আসছো। খাবার খেয়ে নাও, একটু রেস্ট নাও, তারপরে তোমার সাথে কথা বলি। কেমন মা? ঠিক আছে আম্মা। আবিদ আম্মাকে খাবার টেবিলে বসিয়ে দিলেন। কিছুক্ষণ পরে আসলেন এক মুরব্বি। তারপরে আস্তে আস্তে কয়েকজনই আসলেন। খাবার টেবিলে বসেছি। একে একে সবার সাথে কথা বলে নিলাম। কিন্তু আমি খেতে পারছি না। আবিদ চোখের ইশারায় খেতে বলল, কিন্তু আমি পারছি না। জ্যোৎস্না রাত। আবিদের সাথে ওদের ফুল বাগানের মাঝে একটা বেঞ্চে বসলাম। আবিদ আমাকে বলল, কথা, তোমার ব্যাপারে আমার মায়ের কাছে সবকিছুই বলেছি। সেই অনেক দিন হয়েছে তোমাকে মায়ের কাছে নিয়ে আসতে বলেছে। কিন্তু কিভাবে নিয়ে আসবো বলো? আমার মা জানে না তুমি আমার হতে পারবে না। আমার মা যে অন্ধ তা তোমাকে বলিনি। কোথায় থাকে তাও বলিনি। জানো কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ঠিক কতটা ভালোবাসি বোঝাতে পারবো না। আমি তোমাকে যেমন ভালোবাসি আমার মাকেও তেমন ভালোবাসি। এই মানুষটার কারণে আমি আত্মহত্যা করতে পারছি না। যদি কোনো ওয়ে থাকতো আমি হয়তো আত্মহত্যাই করে ফেলতাম। আর তোমাকেও আমার ধরে রাখার ক্ষমতা নেই। আমি ভেবেছিলাম আমার এই অনিশ্চিত ভালোবাসা জয়ী হয়ে আমার জীবনে তুমি থেকে যাবে। কিন্তু ঠিকই অনিশ্চিত থেকে গেল। আমি তোমাকে আমার করে নিতে পারলাম না। তাই ভেবেছি আমি এবং আমার আম্মাজান অস্ট্রেলিয়া চলে যাব। যদিও আম্মাজানকে আমি এখনো কিছুই বলিনি। তবে ফ্লাইটের আগে আম্মাজানকে সবকিছু বলবো। আবিদের কথা শুনে চোখ ফেটে কান্না আসলো। আমার দমটা একেবারেই যেন আটকে গেল। আমি নিঃশ্বাস নিতে পারছি না। আবিদকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কান্নার শব্দটা আমি আটকে রাখতে পারলাম না। হু হু করে কেঁদে দিলাম। আবিদ আমাকে জড়িয়ে ধরে ঠায় দাঁড়িয়ে আছে। কোনো কথা বলছে না। আবিদ যেন আমাকে খুব করে কাঁদতে সুযোগ দিচ্ছে। আমি কতক্ষণ আবিদকে জড়িয়ে ধরেছিলাম ঠিক মনে নেই। আবিদের শার্টটা ভিজে গেছে চোখের পানিতে। আবিদের চোখের পানি আমার চোয়াল বেয়ে পড়ছে, তবুও কথা বলছে না। এক পর্যায়ে আমি আবিদকে বললাম, আমি যাব না। তোমার কাছেই থাকবো, ওইদিকে যা হবার হোক। কিন্তু তোমাকে ছেড়ে আমি যাব না। স্বার্থপরের মতো কথা বলো না। বাবা মা আছেন, কত আশা করেছে তোমাকে নিয়ে। ঠিক হয়ে যাবে, আমি তোমাকে রেখে কোথাও যাব না। তুমি না গেলেও আমি এগিয়ে দিয়ে আসবো। তোমার জন্য কাউকে আমি কষ্ট পেতে দেব না। দরকার হলে আমি মরে যাব এই পৃথিবী ছাড়া। আমি আবিদের ঠোঁট বন্ধ করে দিলাম। আমার 2 ঠোঁট দিয়ে এই প্রথম অনুভব করলাম আবার ভালোবাসার অধিকার নিয়ে। প্রিয় মানুষের ঠোঁটে লেপ্টে দিয়েছি। আবিদ ঠায় দাঁড়িয়ে আছে। ওর মাঝে কোনো অনুভূতি আমি দেখতে পেলাম না। 2 হাত আবিদের কাঁধের উপরে রেখে মিশিয়ে আছি ঠোঁট দুটি। আবিদ আমাকে ছাড়িয়ে নিল। ছাড়িয়ে নিয়ে বলল, কথা, এসব কি? প্লিজ পাগলামি না, ছাড়ো। আর তাছাড়া এখন আর সময় নেই, ফুরিয়ে গেছে। চাইলেই এখন সবকিছু সম্ভব না। তুমি চাইলেই সম্ভব আবিদ। আমি তোমার কাছেই থেকে যাব। যতই বলো না কেন আমি যাচ্ছি না। বাসার মধ্যে চলো। দেখো আবিদ, এতদিন কেন যেন তোমাকে হারানোর ভয় ছিল না, এখন ভয় হচ্ছে। আমার ভেতরটা পুড়ে যাচ্ছে গো। আমি পারবো না তোমাকে হারাতে। আবিদ, আমি আসলে এতদিন একটা ঘোরের মাঝে ছিলাম। কিন্তু আজ আমি বুঝতে পারলাম তোমাকেই আমার লাগবে।
কথা দেখো, আমি এখন চাচ্ছি না তুমি আমার জীবনে রয়ে যাও। যেই তুমি 2টা বছরেও আমাকে বুঝলে না, যেই তুমি পারলে না 2 বছরে আমার কথা তোমার পরিবারকে জানাতে, যে তুমি পারলে না তুমি আমার ভালোবাসাকে প্রকাশ করতে, সেই তোমাকে আমি এই মুহূর্তে আমার কাছে রাখার সাহস পাই না। তুমি তোমার বাবা মাকে কষ্ট দিতে পারলেও আমি পারবো না তাদের কষ্ট দিতে। তোমার আম্মা জান তো চান আমাকে তোমার হতে, পারবে তাকে কষ্ট দিতে? দেখো, সে এসবের কিছুই জানে না। যদি জানে তাহলে সেও বলবে তোমাকে রেখে আসতে। তুমি পারোনি ভালোবাসাকে আটকে রাখতে। যদি একটু আমার দিকে তাকাতে, যদি একটু আমার ভালোবাসাকে গভীরভাবে ছুঁয়ে দেখতে, তাহলে আজ এমন পরিস্থিতি হতো না। তুমি আমাকে ভালোবাসো ঠিকই, কিন্তু আমার ভালোবাসাকে স্পর্শ করতে চাওনি তুমি। শুধু ভালোই বেসে গিয়েছো, কিন্তু ভাবোনি পরবর্তীতে আমাদের কি হবে। আমারই ভুল ছিল কথা, আমি তোমার ব্যাপারে সবকিছু জেনে শুনেও তোমাকে ভালোবেসেছি। কই, তুমিও তো আমাকে ভালোবেসেছিলে। আমাদের ভালোবাসা তো একতরফা ছিল না। অনেক ভাবেই তোমাকে বুঝিয়েছি কিছু একটা করো, পরিবারকে জানাও আমাদের ব্যাপারে, কিন্তু তুমি পারোনি। এখন কিছুই করার নেই, আজকে তোমাকে এনেছি আমার মায়ের চাওয়ার কারণে, নতুবা তোমার সাথে আমার আর যোগাযোগ হতো না। আবিদ, তুমি আমাকে যা খুশি বলো, আমাকে শাস্তি দাও, তবুও আমাকে এখন মাঝ রাস্তায় ফেলে দিও না। আমি স্বীকার করছি সমস্ত ভুল আমারই। আমি পারিনি তোমার ভালোবাসা প্রকাশ করতে। এখন আমি অনুতপ্ত আবিদ, আমি তোমাকেই চাই। একটা সময় মানুষ পাথর হয়ে যায়, ভালোবাসতে হলে একে অপরকে বুঝতে হয়। সবকিছু একার চিন্তায় থাকলে সফল হওয়া যায় না। দুজনেরই আপ্রাণ চেষ্টা করে ভালোবাসাকে জয়ী করতে হয়, ভালোবাসাকে শক্ত করে ধরে রাখতে হয়। আর সেই শক্ত করে ধরেই জীবন পার করে দেয়া যায়। সিচুয়েশন? আরে সিচুয়েশন তো সবারই আসে। কখনো বলেছো তুমি আমাকেই বিয়ে করবে? যদি কেউ না মানে তাহলে আমার হাতটি ধরবে, ভালোবাসি ভালোবাসি আর ভালোবাসি এটাই বলে গিয়েছো। কিন্তু একটাবারও ভাবলে না আমাদের ভবিষ্যৎটা কি? আজ আমার আম্মা চান না থাকলে বা আর একটা ভাই থাকলে আমি হয়তো আত্মহত্যার পথই বেছে নিতাম। ভাবছো কষ্ট পেয়ে? একদমই না, কষ্ট কিসের? তুমি আমার ভালোবাসাকে সম্মান দাওনি, আমার ভালোবাসাকে তুমি সেই চোখে দেখোনি। ঘৃণা লাগে, বড্ড ঘৃণা লাগে নিজের উপরে। আর এই ঘৃণা থেকেই মরে যেতে ইচ্ছে করে। আমি প্লিজ এভাবে বলছো কেন? আমার অনেক কষ্ট হচ্ছে। সমস্ত অপরাধ আমার, এখন আমাকে এভাবে ফিরিয়ে দিও না। দেখো, এসব শুনতে ভালো লাগছে না। ঘুমাবো এখন। তুমি মায়ের কাছে যাও, আর হ্যাঁ, সকালে রেডি হয়ে থেকো। আবিদ আমাকে এখানে রেখেই চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, চাঁদের আলো আমার মুখের উপরে পড়ছে। কিছুটা বিরক্ত লাগছে আমার। যত সময় আবিদ ছিল এখানে বেশ ভালোই লাগছিল, ওর মায়া ভরা মুখ দেখে। অনেক অভিমান নিয়ে আবিদ আমাকে এই কথাগুলো বলেছে, কিন্তু আমার প্রতি আবিদের রয়েছে অসীম ভালোবাসা। আমি সিদ্ধান্ত নিয়েছি আবিদের ব্যাপারে আজই বাবাকে ফোন দিয়ে বলবো। আমি কোনোভাবেই আবিদকে হারাতে পারবো না। যদি আমার বাবা মা আমার ভালোবাসা মেনে নেয় তো আবিদকে নিয়ে তাদের সামনে যাব। আর যদি মেনে না নেয় তাহলে আমি এখানেই আম্মাজানের কাছে থেকে যাব। ফুল বাগান থেকে আমি আমার ফোনটা নিতে আবিদের রুমে গেলাম। এরই মধ্যে আবিদ আমাকে বলল, আম্মাজান তোমাকে ডেকেছে। আমি আস্তে আস্তে আম্মাজানের কাছে গেলাম। আবিদ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আম্মাজানের পাশে গিয়ে বসার পরে বললেন, মা কথা, সেই কখন তোমাকে ডাকলাম। আম্মা চান আমি ফুল বাগানে ছিলাম। কথা মা, আমার 2টা সন্তান। আমার বড় মেয়েটা তো সেই অনেক দিন হলো অস্ট্রেলিয়ায় আছে, আসার কোনো নাম গন্ধ নাই। আর আমার ছেলেটা থাকে চিটাগাং। আমার এখানে একাই থাকতে হয়, কারো সাথে যে সময় কাটাবো সেই মানুষটাই পাই না। আর তাছাড়া আমি অন্ধ মানুষ, বছর 5 হলো চোখের দৃষ্টি হারিয়েছি। আমার কিছুই ভালো লাগে না মা। আমার ছেলেটাও চাইছে ওর সাথে চিটাগাং নিয়ে যেতে, কিন্তু আমি যাইনি। ওর বাবার কবরটা এখানে, তাকে একা ফেলে আমি কিভাবে যাই? আবিদকে এত করে বললাম তোমাকে এখানে নিয়ে আসতে, তোমার বাবা মায়ের সাথে কথা বলিয়ে দিতে, কিন্তু আমার ছেলেটা কিছুই শুনলো না। এখন তুমি যেহেতু এখানে এসেছো, তোমার বাবা মাকে আসতে বলো, আমি তাদের সাথে কথা বলবো। মা কি বলছি শুনেছো? জি আম্মাজান। আম্মাজানের কথা শুনে আমি কি বলবো জানা নেই। তার কথা যতই শুনি ততটাই চোখ ফেটে কান্না আসে। মা, আমার ছেলের কিন্তু কোনো কিছুতে কমতি নাই, আর তাছাড়া ভালো একটা চাকরিও করে। তোমরা দুজন দুজনকে তো ভালোবাসো, এখন বিয়েটা করে নাও। মা, তোমার হাতটা আগাও তো। আমি তার সামনে হাতটা এগিয়ে দিয়ে বললাম, আম্মা জান, এই তো আমার হাত। আমি তো অন্ধ মানুষ, এই চেনটা তুমি আসার পরে খুলে রেখেছি, এটা পরো তুমি। আমি দেখলে তো নিজের হাতেই পরিয়ে দিতাম।
আম্মাজান সেই থেকে শুধু অন্ধ অন্ধ বলছেন, এটা কিন্তু ঠিক না। আম্মাজান চেনটা পরে পরলে হয় না? না, এখনই পরবে। আমি গলায় হাত দিয়ে অনুভব করব, ভালো লাগার তৃপ্তি নেব যে আমার কথা মা চেনটা পরেছে। আমি আবিদের দিকে তাকিয়ে আছি, কি করব বুঝছি না। তাই আবিদের দিকেই তাকিয়ে আছি। আবিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ওর কাছে কোনো জবাব পেলাম না। তাই আম্মাজানের পাশে বসে চেনটা গলায় দিয়ে বললাম, আম্মাজান পড়েছি। এই তো আমার মিষ্টি মা। আমি দেখতে পারলে হয়তো খুবই ভালো লাগতো, নিজ চোখে আনন্দ উপভোগ করতাম, কিন্তু আল্লাহ তাআলা আমার চোখ দুইটা কেড়ে নিল। আম্মাজানের সাথে কথা বলা শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা ছুঁই ছুঁই। ভেবেছিলাম আমার বাবার কাছে ফোন দেব, কিন্তু এত রাতে বাবাকে ফোনে পাওয়া যাবে না, বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ব্যালকানির রেলিং ধরে দাঁড়িয়ে আছি, অপর পাশে তাকিয়ে দেখি আবিদ সিগারেট টানছে। আমি রেলিং ঘেঁষে আবিদের পাশে গিয়ে দাঁড়ালাম। আবিদ সিগারেটটা ফেলে দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, ঘুমাওনি যে? ঘুম আসবে না? না ঘুমিয়ে কাটিয়ে দেবে? জানি না। যাও ঘুমিয়ে পড়ো, কোলের উপর রেখে ঘুম পাড়িয়ে দাও। নিজেই ঘুমাও। দেখো আবিদ, আমি তোমার কথা শুনে এখানে এসেছি, আমার চাওয়াটাও তো পূরণ করবে তাই না? আমি কিন্তু জোর করিনি এখানে আসতে, তোমাকে একবার বলেছিলাম, তুমি রাজি হয়ে গেলে। কি হয়েছে তাতে? দাও না একটু মাথাটা তোমার কোলে রাখতে। আমার কথার দিকে আবিতে তেমন কোনো গুরুত্ব নেই। আমি অপলক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছি। আমি যে ওর পাশে দাঁড়িয়ে আছি সেই অনুভূতিটুকুও নাই। আর মনে কি যেন ভাবছে। আমি আবিদের হাতটা আঁকড়ে ধরে ওর কাঁধে মাথা রাখলাম। অপর হাত দিয়ে আবিদের কোমরটা ধরে বললাম, চাঁদটা কি সুন্দর, আলোটা একদম তোমার মুখে এসে পড়েছে। আমার কিন্তু খুব হিংসে হচ্ছে, আলো তোমায় ছুঁয়ে দিচ্ছে। এদিকে তো একটু তাকাবে। কথা, এখন আর আমরা প্রেম করছি না, এসব বাদ দাও। দেখো তো আম্মাজানের দেওয়া চেনটা আমায় কেমন মানিয়েছে, সুন্দর মানিয়েছে। যখন আমি তোমার কাছে আসলাম, তোমার সাথে আজীবন থাকতে চাই, সেই তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। দাও ঠেলে, আমি আর এখান থেকে যাব না। কারণ তুমি এতদিনে আমাকে বোঝনি, আগের গতিতেই তুমি চলেছো। কিঞ্চিত পরিমাণ তুমি ভাবোনি যে আমাদের পরবর্তীতে কি হবে। বাদ দাও না প্লিজ, আমাকে একটু জড়িয়ে ধরো, খুব করে বুকের সাথে মিশিয়ে নাও না। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। আবিদ আমাকে জড়িয়ে ধরেছে ঠিকই, কিন্তু ও অন্য মনস্ক হয়ে আছে। আবিদ এতটাই পাথর হয়ে আছে যেন আমার চোখের জলও ওর মনটা নরম করতে পারেনি। আবিদের গলাটা ধরে বললাম, আমাকে হারিয়ে ফেলতে চাও? জানি না। রেখে দাও না তোমার কাছে। একবার হারিয়ে গেলে যে আর কোনোদিনও আমাকে পাবে না। আমার ভাগ্যে যে এটাই ছিল। এখন আমি তো চাই থেকে যেতে। এভাবে সম্ভব না। মরে যাই, শখ হয়েছে। জানি না, তবে এখন তুমি ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। 2টা বছর যতটা তোমাকে অনুভব করতে পেরেছি, তার চেয়ে আজকের দিনটাই তোমার মাঝে ডুবে গিয়েছি। করুণা করছো? না, তোমার হয়ে থাকতে চাচ্ছি। আবিদের গলা থেকে আমার হাত দুইটা সরিয়ে নিয়ে বলল, তোমার বিয়ের আর মাত্র 10 দিন আছে। 10 দিন পরে তুমি অন্যের হয়ে যাবে। এখন এসব চিন্তা না করলেও হবে। পরের দিন সকালে আবিদ আমাকে নিয়ে বের হয়েছে। ওর মায়ের চেনটা এখনো আমার গলায়। গাড়িতে উঠে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? জবাবে বলল, আমাকে বাসায় এগিয়ে দিতে যাচ্ছে। আমি আর কিছুই বললাম না, চুপ করে রইলাম। যাকে এত করেই বললাম তার কাছে রেখে দিতে, সে এখন আমাকে বাসায় পৌঁছে দিতে যাচ্ছে। ঘন্টা 5 সময় গাড়িতে বসেছিলাম দুজনে, তেমন কোনো কথাই বললাম না। আমার বাসায় নামার আগ মুহূর্তে আবিদ আমাকে বলল, যদি বাবা মাকে আমার কথা বলার সাহস পাও তবে আমার জীবনে এসো। অপেক্ষায় রইলাম 10টা দিন। ওর মায়ের চেনটা আবিদের দিকে এগিয়ে দিতে দিতে বললাম, বাবা মাকে রাজি করে যদি তোমার কাছে যেতে পারি, চেইনটা তখন তুমি পরিয়ে দিও। আর যদি দেখো আমি তোমার জীবনে ফিরতে পারিনি, ভেবে নিও আমি আর এই পৃথিবীতে নেই। আবিদ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। গাড়ি থেকে নামার সময় ইচ্ছে হয়েছিল আবিদকে খুব শক্ত করে জড়িয়ে ধরি, কিন্তু আবিদের আমার প্রতি কোনো আগ্রহ নেই। আবিদ গাড়ি থেকে নেমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি হাঁটা দিয়ে কিছু দূর এগিয়ে পিছু ফিরে দেখি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে আবিদকে জড়িয়ে ধরি, কিন্তু তা আর সম্ভব না। আমার বাড়ির গেটের সামনে যাওয়ার পরেই আবিদ চলে গেল। চোখের পানি ফেলতে ফেলতে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠলাম। পা যেন এগোচ্ছেই না, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। এতটা অস্থিরতা আমার মাঝে সৃষ্টি হয়েছে, এই বুঝি আমার দমটা আটকে যাবে। আমি কি করব বুঝে উঠতে পারলাম না। দরজায় কলিং বেল চাপতেই বাবা দরজা খুলে দিল। আমি কারোর সাথে কথা না বলেই আমার রুমে গিয়ে দরজা লক করে দিলাম। বিছানায় গিয়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। হু হু করে কেঁদে দিলাম। এই বুঝি আমি আবিদকে হারাতে বসেছি।
হঠাৎ করে আবিদের এত পরিবর্তন কেন আসলো? আমাকে কেনই বা এখন দূরে ঠেলে দিচ্ছে? আগে যতটা সহজ ভেবেছিলাম, কিন্তু এখন আমার বেঁচে থাকাটাই বেশ কষ্ট হয়ে গেল। আমি যে আবিদকে ছাড়া আর কাউকে আমার জীবনে গ্রহণ করতে পারবো না। আমার মা এসে আমার দরজায় নক করলো। আমি দরজা খুলিনি। ভেতর থেকে জানিয়ে দিলাম বিশ্রাম নিচ্ছি। দরজা খুলতে লেট হবে। ফোনটা হাতে নিয়ে আবিদকে কল দিলাম। খুব সহজেই আমাকে এখানে নামিয়ে দিয়ে গেলে। একটুও কি কষ্ট হয়নি আবিদ? কষ্ট তো সেদিন পেয়েছি, যেদিন বলেছিলে তোমার বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। কথা একটা সত্য কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে? আমাকে নিয়ে কি একটু অনুভূতি হয়নি? ভালোবাসি কিনা জানো না তুমি? আমার যে দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছি। আমি যে সাহস করে বলতে পারিনি বাবা মাকে। এমনটা না করলেও তো পারতে কথা। এখন আমার কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? আমি যে সত্যিই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমাকে এখানে দিয়ে গেলে কেন? তোমার কাছে রেখে দিলেই তো পারতে। এছাড়া যে আমার আর কিছুই করার ছিল না। তোমার বাবা মা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে। আর তুমি তো আগে থেকে পারোনি আমার ভালোবাসাকে প্রকাশ করতে। সবকিছু ঠিকঠাক হওয়ার পরে যদি এখন এমন কিছু করি, তাহলে তোমার বাবা মায়ের কি হবে ভেবে দেখেছো? তাদের একমাত্র মেয়ে তুমি, আর তোমার বড় ভাইটাও সবার অমতে গিয়ে বিয়ে করেছে। এখন তুমিও যদি বড় ভাইয়ের মতো এমনটা করো, তাহলে তারা মুখ দেখাতে পারবে? তোমার বড় ভাই সেই থেকে তোমাদের বাসায় আসে না। এখন তুমি এমন করলে তোমাকেও পরিচয় দিবে না তোমার বাবা মা। আমি কিভাবে এতটা স্বার্থপর হয়ে সবার ভালোবাসা থেকে বঞ্চিত করি? বাহ, যেই তুমিটা আমাকে সব সময় আশা দেখিয়েছো, সেই তুমিটাই আমাকে এখন হারিয়ে ফেলতে চাইছো? আরে কোনো না কোনো সময় আমাদের ঠিকই মেনে নেবে, কিন্তু তোমার জীবন থেকে আমি হারিয়ে গেলে আমাকে তুমি পাবে? বা তোমাকে আমি পাবো? অসম্ভব আবিদ। আমি তোমাকে হারাতে পারবো না। দরকার হলে আমি আত্মহত্যা করব, কিন্তু তোমাকে হারিয়ে ফেলতে পারবো না। আমি বুঝে গেছি তোমাকে ছাড়া আমার অন্য কারো জীবনে থাকা অসম্ভব। উল্টো পাল্টা বলো না। আত্মহত্যা সমাধান নয় কথা। ঠান্ডা মাথায় থাকো। আর তোমার রায়ান ভাই যথেষ্ট ভালো মানুষ, সেও তোমাকে ভালোবাসে। তার কাছেও তুমি হ্যাপি থাকবে। তাছাড়া তোমারই তো খালাতো ভাই হয়। কখনো অসম্মান করবে না। তোমার উপরে দুইটা পরিবার ডিপেন্ড করে। দুইটা পরিবারই তোমাকে অনেক ভালোবাসে। আর তুমি, তোমার আম্মা জান তো আমাকে ভালোবেসে তার গলার চেনটা খুলে আমার গলায় পরিয়ে দিয়েছিল। অথচ সে আমাকে চেনে না, কখনো দেখেওনি। তোমরা কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি। তোমার প্রতি ভালোবাসা থাকবে আজীবন। কিন্তু এভাবে নয়, আমি কাউকে ঠকিয়ে কিছুই করতে পারবো না। তোমার বিয়ের আর মাত্র 10 দিন বাকি আছে, ভুলে গেলে চলবে না কথা। দেখে নিও আমি কি করতে পারি। আমিও সিদ্ধান্ত নিয়েছি। হয় আমি তোমার জীবনে থাকবো, না হয় আমি এই দুনিয়া ছাড়বো। ড্রাইভিং করতে কষ্ট হচ্ছে, এখন রাখছি। আবিদ ফোন কাটার পরপরই ছোট খালা ডাক দিলেন। আমি দরজা খুলে তার সামনে দাঁড়াতেই বললেন, পরশু রায়ান আসবে। আমাদের সাথে তুই এয়ারপোর্টে যাবি। আমি তো এখানে তেমন চলাফেরা করিনি, তাই রাস্তাঘাট আমি চিনি না। দোলা ভাই আর আপাকে বললাম তারা যেতে পারবে না, কোথায় নাকি দাওয়াতের কাজ আছে। খালা, আমিও যেতে পারবো না। আমাদের বাসার দারোয়ানকে নিয়ে যান। আমার হাতে কাজ আছে। কোনো কাজ নাই, আমার ছেলে আসছে, তাই আমার সাথে ছেলের বউকে নিয়ে যাব। খালা, এখনো আমি আপনার ছেলের বউ হইনি। আপনার বোনের মেয়ে আছি। আর আমার কাজ আছে বললাম তো। কি কাজ শুনি? ভার্সিটিতে যাব। আপাতত আর ভার্সিটি যেতে হবে না, আমার ছেলে দেশে 3 মাস থাকবে। তুই সেই 3 মাস আমার ছেলেকেই সময় দিবি। আমার প্রচুর ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। এই অসময়ে ঘুমাবি? এখন যে ঘুম পেয়েছে, তার চেয়ে চল কিছু কেনাকাটা করে আসি, হাতেও তো সময় নেই। তাড়াহুড়োয় সবই ভুলে যাব। মাকে নিয়ে যান, আমার খুব খারাপ লাগছে। রায়ান ভাই আসার কথা শুনে মেজাজ কিছুটা বিগড়ে গেল। এখন তাদের কোনো কথাই আমার ভালো লাগছে না। এখন আমার কি করা উচিত বুঝতে পারছি না। ঘুম থেকে উঠলাম সন্ধ্যার পরে, মাথা কিছুটা ব্যথা করছে। কিচেনে গিয়ে চা বানিয়ে নিয়ে আসলাম। বাবা সোফায় বসে আছে। তার হাতে কাপটা বাড়িয়ে দিয়ে বললাম, বাবা চা নেন। মা আর খালা কি বাহিরে গিয়েছে? হ্যাঁ, কি যেন কেনাকাটা আছে তোর খালার। আচ্ছা, তুই নাকি তোর খালার মুখের উপরে কথা বলেছিস? মুখের উপরে বলিনি ঠিক, কিন্তু তার ছেলের বউ হওয়ার আগেই আমার তাদের কথা মানতে হবে কেন? তাই বলে ওভাবে? কিছু কথা ছিল। বুঝিনি। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি বলবি? ভাবছি কিভাবে বলা যায়। আরে, ইনিয়ে বিনিয়ে না বলে সরাসরি বলে ফেল। বাবা, আমি তো তোমাদের মেয়ে, তাই না? আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবে। ঠিক বুঝতে পারছি না কি এমন ভুল বলতো। আমায় ক্লিয়ার করে বল। বাবা, আমি যদি মারা যাই মেনে নিতে কষ্ট হবে, তাই না?
কি সব আবোল তাবোল বলছিস কথা? আবোল তাবোল নয়, যা বলছি সত্যি। আরে তোর কি হয়েছে বলবি তো? চা ঠান্ডা হয়ে যাচ্ছে, শেষ করো। আমার মাথায় কিছুই ঢুকলো না। আমার ভাইয়াকে তো গ্রহণ করে নাওনি। সেই 3 বছর হলো সে বাসায় আসছে না। একটা বারও তো বললে না তাকে বাসায় আসতে। দেখ কথা, ওর ব্যাপারে আমার কাছে কিছু বলবি না। তোমাদের এই যে এগ্রিমেন্ট, তাতে আমরা ভাই বোনেরা তোমাদের কাছে ক্লোজ হব কিভাবে বাবা? আমাদের চাওয়া পাওয়ার কথা শেয়ার করব কিভাবে? কখনো সুযোগ দিয়েছো আমাদের চাওয়া পাওয়া গুলো বলার জন্য? ফ্রি ভাবে কিছু বলতে দিয়েছো? হঠাৎ এই কথা? কারণ তো অনেক কিছুই আছে। তোমরা যে রায়ান ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে প্রস্তুত, কখনো কি আমার মতামত জানতে চেয়েছো? তুই তো সবই জেনেছিস শুনেছিস। হ্যাঁ, জেনেছি শুনেছি, তাই বলে একটা বারও কি আমার কথা চিন্তা করলে না? তোমাদের মতামতই সঠিক সিদ্ধান্ত। কথা বেশি বলছিস। আমরা তো তোর খারাপ চাইবো না। রায়ান ভালো একটা ছেলে, ওর ভালো ইনকাম আছে। আর তাছাড়া বড় কথা হলো তোর খালা তোর মায়ের জীবন বাঁচিয়েছে। ভুল বললে বাবা, জীবন মরণ আল্লাহর হাতে। সে তো শুধু রক্ত দিয়েছিল, হতে পারে 2বার রিস্ক নিয়ে রক্ত দিয়েছে তাই বলে। তো সমস্যা কি? সমস্যা নেই কোনো। আর আমি বলছি না রায়ান ভাই খারাপ, কিন্তু তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি ভেবে চিন্তা করেই বলছি। সবাইকে দাওয়াত দেওয়া কমপ্লিট। আর এই মুহূর্তে কোনো কিছু করা সম্ভব না। ভালোবাসি। আমি একটা ছেলেকে প্রচুর ভালোবাসি। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তুমি বলার সুযোগই দাওনি। যেমনটা ভাইয়াও পেয়েছিল না। এতদিন বললি না কেন? ওই যে বললাম, সুযোগ দাওনি। এখন যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তোমাকে এখন বলা। এখন আর কিছুই করা সম্ভব না, মানিয়ে নিতে হবে। হুটহাট কোনো কিছুই হয় না কথা। আর প্রেম ভালোবাসা হয়েই থাকে। ওসব সাময়িক সময়ের জন্য। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি রায়ান ভাইকে বিয়ে করতে পারবো না। যদি বোঝো তো ভালো, না বুঝলে আমার কিছুই করার নাই। আমি চলে যাব ওই ছেলের সাথে। যা ইচ্ছা বলে ফেললেই হবে? আমি যে সিদ্ধান্ত নিয়েছি তোর সেটা মানতেই হবে। আমি তোর বাবা। হ্যাঁ, তুমি আমার বাবা। এটাই বড় সমস্যা। কারণ বাবাদের যে কিছুই বলা যায় না, তাদের কথাই সব সময় রাইট। আমরা কি চাই না চাই তাতে তোমাদের কিচ্ছু আসে যায় না। বেয়াদব, মুখের উপরে তর্ক করছিস? টেবিল থেকে বাবা কাপটা ছুঁড়ে ফেলে দিল। রাগে সে ফোঁসফোঁস করছে। আমিও কম নয়। আমার হাতের কাপটা ছুঁড়ে মেরে শোকেজের গ্লাসটা টুকরো টুকরো করে ফেললাম। এতদিন মেনে নিয়েছি, কিন্তু আর না। 2 দিন কারোর সাথে কথা বলিনি। ছোট খালা অনেক ডাকাডাকি করেছে, সাড়া দেইনি। হয়তো কিছুটা আঁচ করতে পেরেছে। রাত 11টার দিকে রায়ান ভাই এসেছে। খালা আমাকে ডাক দিল, যাইনি। বাবার সাথে কথা বলে আমার রুমে এসে একটা ব্যাগ রাখলো রায়ান ভাই। রেখে বলল, অনেক বড় হয়ে গেছো। এই ব্যাগে যা কিছু আছে সবই তোমার জন্য এনেছি। আমি শুনেও না শোনার ভান ধরে বসে রইলাম। রায়ান ভাই আমার কাছে গিয়ে হাতটা ধরে বলল, এই কথা, চুপ করে আছো কেন? আপনি আমার হাত ধরলেন কেন? বলুন, কেন হাত ধরেছেন? আর আপনি যে আমার রুমে এসেছেন, আমার পারমিশন নিয়ে এসেছেন? কিছুটা চিৎকার দিয়ে বললাম। সবাই দৌড়ে আসলো। রায়ান ভাইয়া ততক্ষণে আমার হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। সবাইকে দেখে সে লজ্জা পেয়ে পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবা জিজ্ঞেস করলো, কি হয়েছে কথা? এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? কোনো সমস্যা? কিছুই হয়নি, আর হলেও তোমাকে বলবো না। আমার কোনো সমস্যাই তোমাকে জানানোর প্রয়োজন মনে করি না। কারণ তুমি আমাদের সমস্যা না কখনো বুঝতে চেয়েছো, না বুঝতে পেরেছো, আর না তো বুঝতে পারবে। তুমি সব সময় তোমার সিদ্ধান্তে সঠিক। তাহলে এখন আমার কি হয়েছে কি হয়নি সেটা কেন দেখতে এসেছো? এসব কেমন ধরনের ব্যবহার কথা? তুমি কি ভদ্রতা ভুলে গেছো? না, ভুলে যাইনি। আর অভদ্রতাও করিনি। যেটা সত্যি সেটাই বললাম। আমাকে এখন একটু একা থাকতে দাও, সবাই এখান থেকে যাও। আমার ভালো লাগছে না। রায়ান ভাইয়া বলল, আচ্ছা কথা, তুমি এখন রেস্ট নাও, আমরা যাচ্ছি। পরে কথা হবে তোমার সাথে, কেমন? আর গিফটগুলো দেখো, তোমার পছন্দের জিনিস নিয়ে এসেছি। আশা করি তোমার ভালো লাগবে। আমি কোনো কথা বললাম না। ছোট খালা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রায়ান ভাইয়া কিছু বলতে না দিয়ে তাকে নিয়ে ঘরের বাইরে চলে গেল। বাবা আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, আমি যেন অপমানিত না হই, কথাটা মাথায় রেখো। এত বছরের আদর স্নেহ যত্ন ভালোবাসার প্রতিদান হিসেবে মানুষের কাছে আমার মাথা নিচু করে দিস না। এটা বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেলেন। আমি দরজা বন্ধ করে দিলাম, ফ্লোরে বসে পড়লাম। অস্থিরতায় দম বন্ধ হয়ে যাচ্ছে।
একদিকে আবিদকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না, অন্যদিকে বাবাকে বোঝাতে পারছি না। আবার আবিদও আমাকে এইভাবে গ্রহণ করতে রাজি না। আমি এখন কি করব? উফ, আমি যদি আগে সাহস করে বাবাকে বলতে পারতাম, তখন তো বুঝতে পারিনি আবিদের নীরবতা আর অভিমান চেপে রাখা ভালোবাসা আমাকে এতটা কষ্ট দেবে। ওকে ছাড়া আমার এতটা পাগল পাগল লাগবে। আবিদকে ফোন দিলাম, কয়েকবার ফোন দেওয়ার পরে ধরলো। কতবার ফোন দিলাম, কোথায় ছিলে তুমি? কি কারণে ফোন দিয়েছো? এখন তো তোমার রায়ান ভাইকে সময় দেওয়া উচিত। সে কতদিন পরে দেশে এসেছে, তার সাথে সময় কাটাও, আমাকে ফোন দিও না। শ্যাট আপ আবিদ, এইভাবে কি করে বলতে পারো তুমি? এসব বলতে তোমার মোটেও কষ্ট হয় না? অনুভূতি মরে গেছে। ছোট ছোট অনুভূতিগুলো জড়ো হয়ে বিশাল এক ভালোবাসার সৃষ্টি হয়েছিল, কিন্তু বড় এক ধাক্কায় সেটা ভেঙে গেছে। এখন আর এমন ছোট ছোট ব্যাপারে কোনো কষ্ট বা আনন্দ কোনোটাই পাই না। আবিদ, আবিদের কথাগুলো বুকে তীরের মতো বিঁধছে। কেঁদে ফেললাম। কেঁদো না। ফোন রেখে রায়ান ভাইয়ার সাথে কিছুটা সময় কাটাও, ঘুরতে যাও, শপিং করো। অনেকটা হালকা লাগবে। একটা সময় আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। আবিদ, প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি মরে যাব। প্লিজ নিয়ে যাও। আবিদ ফোন কেটে দিল। আরো কয়েকবার ট্রাই করলাম, কিন্তু ফোন তুললো না। এতটা অভিমান, কাঁদতে কাঁদতে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে রুমের ভেতরে শুয়েছিলাম। এর মাঝে আবিদকে বেশ কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু ধরেনি। এত এত মেসেজ করেছি, কিন্তু একটা মেসেজেরও রিপ্লাই দেয়নি। কি যে করব বুঝতে পারছি না। বাবা এসে ডাকাডাকি করে গেল, বলে দিয়েছি বের হব না। পরে খালা এসেও ডাকলেন। পরে দেখি রায়ান ভাইয়াও এসেছেন। দরজা খুলে দিলাম। রায়ান ভাইয়ার সাথে কথা বলা দরকার, কারণ এখন একমাত্র রায়ান ভাইয়াই পারে বিয়েটা ভাঙতে। খেতে এসো। কথা? ভাইয়া, আপনার সাথে আমার একটু কথা বলার ছিল। ঠিক আছে, আগে খেতে এসো, সবাই একসাথে খাবো অনেকদিন পরে। এসো এসো। ভাইয়া, কথাটা খুবই জরুরি। আরে বাবা, শুনবো তো। তোমার সব কথাই শুনবো। এত বছর দেশের বাইরে ছিলাম, এখন দেশে এসেছি, আর তোমার কথা শুনবো না? আমার এত এত জমানো কথা বলবো, তোমার জমানো কথা শুনবো। তবে এখন আগে খেতে এসো, আমার ভীষণ খিদে পেয়েছে। আমি আর কোনো কথা না বলে চুপচাপ খেতে বসে গেলাম। খাবার নামছে না গলা দিয়ে, কিন্তু তবুও খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে রায়ান ভাইয়া বললেন, রেডি হও, শপিং করতে বের হব। কিন্তু ভাইয়া, আমি যে বলেছিলাম আমার আপনাকে জরুরি কথা বলার আছে, তো আমি কখন মানা করলাম? বাইরে বসেও তো বলা যায়। আর জরুরি কথা ভালো কোনো জায়গায় বসেই বলা উচিত, তাই না? না, আমি এখন কোথাও যেতে চাই না, আমি এখনই বলবো। কিন্তু আমি তো এখন শুনবো না। আমার সাথে বাইরে গেলে তবেই শুনবো। বাধ্য হয়ে রেডি হয়ে বের হলাম ভাইয়ার সাথে। ভাইয়া একটা রিক্সা নিল। তুমি কিছু বলার আগে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি কাল রাতে তোমার হাত ধরার জন্য। আসলে আমি ওইভাবে তোমার হাত ধরিনি, আর বুঝতেও পারিনি এইভাবে রিয়াক্ট করবা। সরি, তুমি খারাপ কিছু মনে করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন আমার কথাটা আপনাকে শুনতে হবে। এটা আমার জীবন মরণের প্রশ্ন। আচ্ছা বলো ভাইয়া, আমি একজনকে ভালোবাসি। ওকে ছাড়া কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। বাবাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি আমার কোনো কথা বুঝতেই চাননি। তাই আমি আপনার কাছে বললাম। ও আচ্ছা, এই ব্যাপার। ভাইয়া, আপনি প্লিজ কিছু করুন। আচ্ছা। এরপরে এই বিষয় নিয়ে আর কোনো কথা হয়নি। ভাইয়া জোর করে কিছু শপিং করে দিল, সেগুলো নিয়ে কিছুক্ষণ পরে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে কারোর সাথে কথা বললাম না। খালা এসে অনেক কিছু জিজ্ঞেস করে গেলেন, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেলাম। খালা কিছুটা আন্দাজ করতে পেরেছেন হয়তো, বিড়বিড় করে কিসব বলতে বলতে বেরিয়ে গেলেন আমার ঘর থেকে। কিছুক্ষণ পর আবিদকে কল দিয়ে ব্যালকানিতে এসে দাঁড়ালাম। তখন বাবার রুম থেকে জোরে জোরে কথা বলার আওয়াজ পেলাম। কি কথা হচ্ছে বুঝতে পারছি না। ওখান থেকে বাবার ঘরের সামনে গেলাম। খালা আর বাবার মধ্যে কি নিয়ে যেন কথা কাটাকাটি হচ্ছে। আমার ছেলে কথাকে অনেক পছন্দ করে, কিন্তু আপনার মেয়ের আচার আচরণ আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। যদি আমার ছেলে কষ্ট পায়, তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আর যে টাকাগুলো নিয়েছেন, এর জন্য আমি আইনের আশ্রয় নেব। এটা বলে খালা বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। কি নিয়ে কথা বললেন? টাকা কিসের? বাবা আর খালার মধ্যে টাকা নিয়ে কোনো লেনদেন আছে বলে তো আমার মনে হয় না। ভাবতে ভাবতে নিজের রুমে চলে আসলাম। আবিদকে ফোন দিলাম আবারও। 4 বার দেওয়ার পরে ধরলো। আবিদ, আমি তোমার সাথে দেখা করতে চাই। সম্ভব না। তুমি এরকম কেন করছো আবিদ? আমাকে কি বুঝতে পারছো না? তুমি আর একজনের বউ হতে যাচ্ছ, কথা বুঝতে পারছো না? আমি তোমার বউ হতে চাই। আবিদ আমার ফোন কেটে দিল। এই আবিদের কি হলো বুঝতেছি না। ওর বাসায় যাব আমি, কাল সকালেই যাব। সকালে ঘুম থেকে উঠে নিজেই চমকে গেলাম। সারা বাড়ি সাজানো হচ্ছে। মায়ের কাছে জিজ্ঞেস করতেই বললেন,
আজ নাকি আমার এঙ্গেজমেন্ট। মুহূর্তেই মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি মায়ের সাথে জোরে কথা বলছি দেখে বাবা আমাকে হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে গেলেন। কি করব বুঝতে পারছি না। আবিদকে ফোন দিয়েই যাচ্ছি কিন্তু পাচ্ছি না। রায়ান ভাইয়াকেও তো বলেছিলাম, কিন্তু তা সত্ত্বেও উনি আমার সাথে এরকমটা কিভাবে করতে পারলেন? অনেক বড় অন্যায় হচ্ছে আমার সাথে। আমি এটা কিছুতেই মানবো না। আমি আবিদকে ভালোবাসি, আর যদি বিয়ে করতে হয় তাহলে ওকেই করব, না হলে নিজেকে শেষ করে দেব। গলায় ওড়না পেঁচিয়েছি, কিন্তু সেই মুহূর্তে মনে হলো আমি যদি মরে যাই তাহলে কি লাভ? আবিদকে তো পেলাম না, আর তাছাড়া আমার কিছু হয়ে গেলে আবিদও বাঁচবে না। তার থেকে এঙ্গেজমেন্টটা করে নেই, তারপর এখান থেকে বের হতে পারলেই আমি আবিদের কাছে চলে যাব। আমার সাথে সবাই মিলে অন্যায় করছে, আমি কেন অন্যের কথা ভাববো? ওড়না খুলে চুপচাপ বিছানায় বসে পড়লাম। এর মধ্যেই আবিদের একটা মেসেজ আসলো। আজ তাহলে অন্যের হয়ে যাচ্ছ? দোয়া করো আমার জন্য, যাতে নিঃশ্বাসটা নিতে পারি, অন্তত আমার আম্মা জানের জন্য। মেসেজটা পড়ে আমার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠলো। চোখের 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো ফোনের উপরে। ফোনটা বুকের সাথে চেপে ধরে আছি, চোখের পানি বাদ মানছে না। রায়ান ছোট খালা ডাক দিলেন, মেহমান আসছে, তাড়াতাড়ি বের হবে। খালার চিল্লাচিল্লিতে আমি নিজেকে ঠিক করে নিলাম। খালা বাবার সাথে খুব বাজে ব্যবহার করছে। আমার মাকেও খালা অনেক কিছু বলছে। রেডি না হয়েই আমি ড্রয়িং রুমে গেলাম। গিয়েই দেখি আমাদের পরিচিত কয়েকজন স্বজনেরা এসেছেন। খালা সবাইকে মিষ্টি দিয়ে রায়ান ভাইকে বলল আংটি পরিয়ে দিতে। রায়ান ভাই আমার পাশে এসে আংটি পরিয়ে দিলেন। আমি অবাক দৃষ্টিতে তাকিয়েছি। আমার মুখ থেকে কোনো কথা বের হলো না। বাকশক্তি যেন হারিয়ে ফেলেছি আমি। আমি শুধু দেখে যাচ্ছি। বাবা আমার হাতে আংটিটা দিয়ে বলল, এটা রায়ানকে পরিয়ে দাও। আংটি বদলের পরে নিজেকে জিন্দার লাশ মনে হলো। বেঁচে থেকেও মনে হচ্ছে আমি মৃত। আবিদ ফোনটা অফ করে রেখেছে। অনেক অভিমানে ফোন অফ করেছে, নাকি আমাকে ভুলে যাওয়ার জন্য এত বাহানা? আবিদ কি আমাকে সত্যিই ভালোবাসতো? ভালোবাসলে তো এত সহজে ভুলে যেতে পারতো না। রায়ান ভাইকে বলার পরেও সে আমার হাতে আংটি পরিয়ে দিল। কিঞ্চিত পরিমাণ সে ভাবলো না, নাকি বাবার কাছে টাকা পায় সেই দায়ে সেও রাজি হয়ে গেল? আসলে কেউ কারো না, সবাই সুযোগ সন্ধানী। আজ আমি মেয়ে মানুষ বলে আমার বিন্দু পরিমাণ দাম নেই। এই সমাজে আমি মূল্যহীন, আমার অনুভূতি মূল্যহীন, আমার ভালোবাসা অসহায়। না পেরেছি বাবাকে বোঝাতে, না পেরেছি আবিদকে ভালোবেসে আঁকড়ে ধরতে। আর রায়ান ভাই তো স্বার্থের দায়ে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। হায় রে মানুষ, হায় রে বাবা, হায় রে আমার ভালোবাসা। আনুষ্ঠানিক বিয়ের আর মাত্র 6 দিন বাকি আছে। সবাই কত আনন্দে আছে। আমার বাবা তো রায়ান ভাইয়ের সাথে বিয়ে দিতে পারলেই বাঁচে। যতক্ষণ না আমি কবুল বলবো ততক্ষণ হয়তো বাবার গলার কাটা হয়েই থাকবো। আস্তে আস্তে বিয়ের দিন ঘনিয়ে এলো। না ঘুমাতে না ঘুমাতে চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। ক্ষুধায় পেট চোচো করছে, তবুও আমার একটুও খেতে ইচ্ছে করছে না। সেদিন আংটি বদলের পরে রায়ান ভাই আমার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি কারোর সাথে কথা বলিনি, আর দরজাও আটকে রেখেছি। অনেকবার বাসা থেকে চলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। প্রত্যেকবার কেউ না কেউ আমার রুমের সামনে থাকে যখনই দরজা খুলি। এখন তো আমিও হাল ছেড়ে দিয়েছি। হয়তো অপিত আমার ভাগ্যে নেই, তাই নিয়তির সিদ্ধান্ত মেনে নিতেই হবে। চেষ্টা তো কম করিনি। তবে মা অনেক রাতে আমার রুমে এসে খাবার খাইয়ে দিয়ে গেছেন প্রতিদিন। সে তো আমার মা। আমার মা অন্তত আমাকে বোঝেন। কিন্তু বাবার জন্য কোনো কিছু করতে সাহস পান না। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেন, আল্লাহের উপরে ভরসা রাখ, তিনি যা করবেন তোর ভালোর জন্যই করবেন। আমি শুধু মায়ের কাঁধে মাথা রেখে কাঁদতাম। তাকেও শক্ত করে কিছু বলতে পারতাম না। কারণ আবির যে ফোনটা অফ করে রেখেছে। বাসা থেকে চলে যাওয়া বা সুসাইড করার সিদ্ধান্তটা মায়ের জন্য বাদ দিয়ে দিলাম। মাঝে মাঝে মায়ের মুখের দিকে তাকিয়ে মনে হয়, ভাইয়াও নেই এখন, যদি আমিও মায়ের কাছে থেকে চলে যাই, আর বাবা আমার সাথে ভাইয়ার মতো সব সম্পর্ক শেষ করে দেয়, তাহলে আমার মাকে বাঁচাতে পারবো না। আমার মাও তো হার্টের রোগী। আমার বাবা তো মাকে গালাগালিজ করবে, সাথে আমার খালাও মায়ের সাথে বিষাক্ত ব্যবহার করবে। আর কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়ার জন্য প্রতিবেশী তো আছেই। আর যদি সুসাইড করি তাহলে মা এমনিতেই মরে যাবে। এতগুলো মানুষ আমার সাথে অন্যায় করলেও আমার মা আমার পাশে থেকেছেন। আমি কি করে তাকে একা করে দেব? ভাগ্যে যা আছে তাই হোক, কিন্তু আবিদকে কখনো ক্ষমা করব না। আর ওরই বা দোষ দিব কি করে? ও আমাকে গ্রহণ করলেও তো বাবা মানতেন না। সব প্রেশার আমার মায়ের উপরে পড়তো। রায়ান ভাই আর খালাকে তো আমি বিয়ের পরে দেখে নেব। তারা যখন এতই চাচ্ছে বিয়েটা হোক, তো বিয়েটা হয়ে যাক। আর বাবার সাথে সব সম্পর্ক এখানেই শেষ। শুধু মায়ের সাথে সম্পর্ক রাখবো। সম্ভব হলে নিয়মিত দেখা করব।
কিন্তু এই বাড়িতে আর কোনো দিনও না। হঠাৎ করে আমার ভাইয়ার কণ্ঠ ভেসে আসলো, কথা, এই কথা, কই তুই? মা, মা! ভাইয়ার কণ্ঠ শুনতে পেয়ে দরজা খুললাম। খুলে দেখি সত্যি আমার ভাইয়া এসেছে। আমি দৌড়ে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরলাম। খুব শব্দ করে আমি কান্না করছি। বাবা, মা, খালা, রায়ান ভাই সবাই ড্রয়িং রুমে এসে হাজির। বাবা বলে উঠলেন, কি কারণে এই বাড়িতে? কে আসতে বলেছে আমার বাড়িতে? কার অনুমতি নিয়ে আমার ঘরে প্রবেশ করেছো, কোন অধিকারে? আমি আপনার বাড়িতে অধিকার নিয়ে আসিনি। আমি এসেছি আমার বোনের কাছে। কে বোন? কেউ তোর বোন না। আপনি বললেই হবে না? আপনি আমাকে পরিচয় নাই দিতে পারেন, কিন্তু কথা আমার বোন, আর এখানে আমার মাও আছেন। লাগবে না আপনার পরিচয়, আমি তাদের কাছে এসেছি। দেখেছেন আপনি আপনার ছেলে কতটা বেয়াদব? আমার ছেলে রায়ান এভাবে বললে ঠাস করে একটা চর বসিয়ে দিতাম। খালা বাবাকে বললেন, আপনি চুপ করুন, একদম চুপ করুন। আপনি এখানে কোনো কথা বলবেন না। এখন আমি যা বলবো তাই শুনবেন চুপচাপ। বের হয়ে যা বাসা থেকে, এক্ষুনি বের হয়ে যা বেয়াদব। না হলে জুতো পেটা করে বের করে দেব। বাবা বললেন, তা আপনার যা ইচ্ছা হয় করুন, কিন্তু আমি যেই উদ্দেশ্য নিয়ে এসেছি সেটার ফয়সালা করে এখান থেকে বের হব। মানে, কিসের উদ্দেশ্য? একটু পরেই দেখবেন। এরই মধ্যে কয়েকজন লোক আমাদের বাসায় প্রবেশ করলেন। আমি তাকিয়ে দেখলাম আবিদ পেছনে। নিজের চোখে বিশ্বাস করাতে পারছিলাম না। এটা আমার ভ্রম না তো? হতেই পারে, না হলে আবিদের তো এখানে আসার কথা না। চোখটা কষলিয়ে ভালো মতো তাকালাম, না সত্যিই আবিদ এসেছে। আবিদ, সামনে আসো, ভাইয়া বললেন। আবিদ ভাইয়ার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি ভাইয়ার অপর পাশে। আবিদকে দেখে চোখের পানি আর আটকাতে পারলাম না। চোখ দুটো ঝাপসা হয়ে গেল। ভাইয়া আবারও বলতে শুরু করলেন, এই আবিদ ছেলেটাকেই কথা ভালোবাসে, কিন্তু আপনার ভয়ে কথা আপনাকে ওর ভালোবাসার কথা বলতে পারেনি। ওর ভয় হচ্ছিল যেটা আপনি আমার সাথে করেছেন ঠিক সেই কাজটাই ওর সাথেও না করে ফেলেন। ও আপনার সম্মানের কথা ভাবলো, অথচ আপনি বাবা হয়ে আপনার মেয়ের দুঃখের সাগরে ফেলে দিচ্ছেন। অবশ্য আপনি পারেনও বটে। আপনার কাছে আপনি রাইট, আপনার সন্তানেরা কিছুই না। এই ছেলে, এই, তুমি এত কথা বলছো কেন? খালা বললেন, নিষেধ করেছি কথা বলতে, চুপ থাকেন। আমি এখানে পুলিশ অফিসার নিয়ে এসেছি, জেলে ঢুকিয়ে দেব। একটা মেয়ের অমতে বিয়ে দেওয়াটা অন্যায়, এটা আইন ভঙ্গ করা। আমি যা বলবো তা শুনুন সবাই। আগামীকাল 7 তারিখ কথা আর আবিদের বিয়ে হবে। কাল ওর বাসার মেহমান আসবে সবাই, ওরা দুজন দুজনাকে ভালোবাসে। ওদের দুজনের বিয়ে দিয়েই আমি এখান থেকে যাব। সাথে থাকবে আমার বন্ধু পুলিশ অফিসার। যদি উল্টাপাল্টা কেউ কিছু করতে চান তো খবর আছে। আপনাদের মতো কয়েকজন মানুষ সমাজটাকে দেয়াল বন্দি করে রেখেছেন। আপনারা সন্তানদের ভালোবাসাকে দেয়াল বন্দি করে রেখেছেন। এমনকি আপনারাও দেয়াল বন্দি হয়ে আছেন। নিজেদেরকে এই দেয়ালের মাঝ থেকে বের করে দেখুন, ভালোবাসার মানুষকে নিয়ে কতজনে সুখে আছে। এরকম স্বার্থপরের মতো হয়ে অন্যকে অসুখী করবেন না। বাবা, আমার মতো কথাকে কষ্ট দিবেন না প্লিজ। যদি দিতে চান তো একা হয়ে যাবেন। মাকে আমি এখান থেকে নিয়ে যাব, আর কথা থাকবে আবিদের কাছে। খালা, আপনি যে বাবাকে 4.5 লাখ টাকা দিয়েছিলেন, টাকাটা নিয়ে যাবেন, সাথে করে নিয়ে এসেছি। কথা, আংটি ফেরত দিয়ে দে। তুই তো একটা গাধী, কিছুই করতে পারবি না। যা করার এই আবিদই করলো। এই আবিদই আমাকে সবকিছু বলেছে তোর আর ওর ব্যাপারে। তুই কিচ্ছু করতে পারবিও না। আবিদ তোকে অনেক ভালোবাসে, বুঝলি? আর মাও কিন্তু আমাকে কল করেছিল, সেও বলেছে তোর কথা। মাকে তুই একটু জড়িয়ে ধর, সেও তোর কষ্ট দেখে আমাকে নিজে থেকে ফোন দিয়ে বলেছে। সব দেখে খালা বললেন, বুবু তুমি আমাদের সাথে এমন করতে পারলে? তুমি তো জানতে রায়ান ছোটবেলা থেকেই কথাকে পছন্দ করে। ভাইয়া রেগে গিয়ে খালাকে বললেন, আপনি একটা কথাও বলবেন না। আর সম্পর্কের দোহাই তো একেবারেই দেবেন না। আপনি না আমাদের খালা হন। লোকে বলে খালা নাকি মায়ের প্রতিরূপ হয়, কিন্তু আপনি কি জোর করে এদের বিয়ে দিতে চাচ্ছেন শুধুমাত্র রায়ান পছন্দ করে বলে? অথচ কথা এই বিয়েতে খুশি থাকবে কিনা এই ব্যাপারটা একবারও ভাবেননি। কথা যদি কিছু একটা করে ফেলতো তাহলে রায়ানও কি কথার সাথে সাথে মরে যেত? কখনোই না। অন্য কোনো মেয়ের সাথে ওর বিয়ে দিয়ে দিতেন, কিন্তু আবিদ ঠিকই কথার জন্য নিজের জীবন দিতে পারে। আপনাকে আমার আর কিছুই বলার নেই। আপনারা আসলে কোনোদিনও বুঝবেন না। সব কথা আমার ভাইয়াই বলে গেলেন। মা শুধু একটু হেসে দিয়ে বললেন, আমার ছেলের বউটাও যেন কাল আসে কথার বাবা, নইলে কিন্তু আমিও আমার ছেলের সাথে চলে যাব বলে দিলাম। বাবা চশমাটা খুলে পরিষ্কার করে পরে নিলেন। অন্যদিকে খালা আর রায়ান ভাই ব্যাগ গুছিয়ে বের হয়ে গেলেন। ভাইয়া আবিদের দিকে তাকিয়ে বললেন, আমার বোনটাকে দেখে রেখো ভাই। আবিদ চোখে পানি নিয়ে বলল,
জীবনটাও দিয়ে দেব ও চাইলে। আমি ভাইয়ার কাঁধে মাথা রাখলাম আর ভাইয়া আবিদের কাঁধে হাত রাখলেন। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।